নমস্কার। শুরু করছি শৈলেশ দে রচিত আমি সুভাষ বলছি গ্রন্থের ৮২তম পর্ব। জয়প্রকাশ নারায়ণ তখন দিল্লিতে। সেখান থেকেই তিনি ডাক পাঠালেন বিভিন্ন রাজ্যের সংগ্রামী নেতৃবৃন্দের কাছে। সবাই মিলে ভবিষ্যৎ কর্মপন্থা সম্বন্ধে একটা নীতি স্থির করা দরকার। তোমরা সবাই এসো। বৈঠকে গৃহীত প্রস্তাব সবাই মেনে নিলেন এক বাক্যে। ঠিক হলো দিল্লি, বম্বে, মাদ্রাজ, কলকাতা ইত্যাদি স্থানে একই ধারায় সংগ্রাম পরিচালনা করা হবে এখন থেকে। ডু অর ডাই, কোনো রকমেই পিছিয়ে গেলে চলবে না। আঘাতের বদলে আঘাত হানতে হবে, মারের বদলে মার। প্রথম টার্গেট বড়লাট লর্ড লিনলিথগো। ওকে চাই, যে করে হোক ওকে শেষ করতেই হবে। শুধু সুযোগের অপেক্ষা মাত্র। সুযোগ পাওয়া গেল দিল্লির একটা সিনেমা হাউসে। পাকা খবর, লিনলিথগো নাকি সেদিন সেখানে সিনেমা দেখতে আসবেন সদল বলে। সিটও রিজার্ভ রাখা হয়েছে তাদের জন্য। যথাসময় প্রচণ্ড বিস্ফোরণের শব্দে সিনেমা হাউসটা কেঁপে উঠল থরথর করে। কিন্তু কোথায় লিনলিথগো? না, তিনি আসেননি। কী ভেবে সেদিন তিনি প্রোগ্রাম বাতিল করে দিয়েছিলেন একেবারে শেষ মুহূর্তে। দ্বিতীয় টার্গেট প্রধান সেনাপতি জেনারেল ওয়াভেল। স্টেশনে স্পেশাল ট্রেন প্রস্তুত। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা বম্বে অভিমুখে যাত্রা করবে ওয়াভেলকে নিয়ে। ওদিকে বিপ্লবীগণও তখন প্রস্তুত। আজ ওয়াভেলের শেষ দিন। যে করে হোক শক্তিশালী ডিনামাইটের সাহায্যে ওই স্পেশাল ট্রেনটাকে উড়িয়ে দিতে হবে। প্রথমেই একটা পাইলট ইঞ্জিন ছেড়ে গেল সতর্কতা হিসেবে। খানিকটা পেছনেই স্পেশাল ট্রেন। নিমেষে তৎপর হয়ে উঠলেন বিপ্লবী বৃন্দ। পাইলট ইঞ্জিন চলে গেছে। এই ফাঁকে ডিনামাইট স্থাপন করতে হবে। আর সময় নেই। স্পেশাল ট্রেনটা এসে পড়ল বলে। ওই যে তার ইঞ্জিনটা ছুটে আসছে দৈত্যের মতো। তার আগে সব কাজ শেষ করে ফেলতে হবে। তারপরেই ব্যাস। নিমেষে গোটা অঞ্চলটা কেঁপে উঠল প্রচণ্ড বিস্ফোরণের শব্দে। কিন্তু কোথায় স্পেশাল ট্রেন? এই যে আর একটা পাইলট ইঞ্জিন। সাবধানতা হিসেবে প্রচলিত নিয়ম ভঙ্গ করে এবার যে পরপর দুটো পাইলট ইঞ্জিন দেওয়া হবে তা কে জানত? ডিসেম্বর মাসে জয়প্রকাশ নারায়ণ তার অজ্ঞাতবাস থেকে এক দীর্ঘ ইস্তাহার প্রচার করলেন সংগ্রামী জনগণের উদ্দেশ্যে। As a matter of fact, had the very first assault been successful and had it completely crushed imperialism, that in reality would have been a matter for surprise. The very fact that the enemy himself has admitted that the rebellion came pretty near destroying his power shows how successful was the first phase of our national revolution. In the end, comrades, I should like to say that it has made the inexpressibly happy and proud to be able once again to place my services at your disposal. In serving you, the last words of our leader, do or die, shall be my guiding star. Your cooperation my strength and your command my pleasure. Jayaprakash Narayan from somewhere in India, December 1942. জয়প্রকাশ নারায়ণ তখন নেপালে। উদ্দেশ্য সেখান থেকে সংগ্রাম পরিচালনা করা। আবার বিপর্যয় ঘটল পরের বছর মে মাসে। হঠাৎ সেদিন তিনি ধরা পড়ে গেলেন আকস্মিকভাবে। এবার রাখা হলো তাকে হনুমাননগর জেলে। এদিকে বিপ্লবীগণ তখন প্রস্তুত। জয়প্রকাশজিকে চাই, যে করে হোক তাকে মুক্ত করতেই হবে। করা হলো তাই। হঠাৎ একদিন রাত্রে সশস্ত্র বিপ্লবীগণ দুর্বার বেগে ঝাঁপিয়ে পড়লেন হনুমাননগর জেলখানার ওপর। বেগতিক দেখে সঙ্গে সঙ্গে সেপাই শান্তির দল সব হাওয়া। কথায় বলে, আপনি বাঁচলে বাপের নাম। কে যাবে ওদের গুলির মুখে সাধ করে প্রাণ দিতে? ফলে আগস্ট বিপ্লবের বীর যোদ্ধা জয়প্রকাশ নারায়ণ আবার বেরিয়ে এলেন কারাগারের বাইরে। শুধু একাই এলেন না,
সঙ্গে নিয়ে এলেন আরও 6 জন অতি বিশ্বস্ত বন্দী সহকর্মীকে। এবার জয়প্রকাশ নারায়ণ চলে এলেন কলকাতায়। মুখে বড় বড় দাড়ি, গোঁফ, গায়ে মুসলমানি পোশাক, দেখে চেনাই যায় না। লক্ষ্য সীমান্ত পেরিয়ে আজাদ হিন্দ ফৌজের সঙ্গে যোগাযোগ করা। কিন্তু শেষ পর্যন্ত তা আর সম্ভব হলো না মল্লিকা। 1943 সালের 18ই ডিসেম্বর হঠাৎ তিনি একদিন ধরা পড়ে গেলেন লাহোরে। রামমোহন লোহিয়া ধরা পড়লেন 1944 সালের মে মাসে। মাসের পর মাস তাকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হলো জেলখানার একটি ক্ষুদ্র কক্ষে। ব্যতিক্রম অরুণা আসাফ আলী। হাজার চেষ্টা করা সত্ত্বেও পুলিশ কোনো দিনও পারেনি তাকে গ্রেপ্তার করতে। প্রকৃতপক্ষে তিনি আত্মপ্রকাশ করেছিলেন 1946 সালের 26শে জানুয়ারি, গ্রেপ্তারি পরোয়ানা তুলে নেবার পরে। এবার শোনো মেদিনীপুরের অবিস্মরণীয় সংগ্রামের কথা। অশান্তি ধুমায়িত হয়ে উঠেছিল অনেক দিন আগে থেকেই, কারণ সরকারের বঞ্চনা নীতি। জাপানিদের বিশ্বাস নেই, যে কোনো মুহূর্তে ওরা এখানে এসে হামলা শুরু করে দিতে পারে। সুতরাং তোমাদের কাছে যত মোটর, নৌকা ও সাইকেল ইত্যাদি আছে সব আমাদের কাছে জমা দাও। ওগুলো ওদের হাতে পড়লে আর রক্ষে নেই। চেনো না তো তোমরা জাপানিদের? আর হ্যাঁ, তমলুক, পাঁশকুড়া, নন্দীগ্রাম, সুতাহাটা, মহিষাদল ও ময়না থানার এই চিহ্নিত অঞ্চলগুলি আমাদের হাতে ছেড়ে দিয়ে অবিলম্বে তোমাদের গাঁয়ের বাইরে অন্যত্র চলে যেতে হবে। সিঙ্গাপুরে বা বর্মায় মার খেলেও এখানে ওদের আমরা রুখবই। সুতরাং দেরি না করে অবিলম্বে পাত্তারি গোটাও। ভয় নেই, এই জন্য তোমাদের যথেষ্ট ক্ষতিপূরণ দেওয়া হবে। ক্ষতিপূরণ সত্যিই দেওয়া হয়েছিল মল্লিকা। অন্তত এই একটি ব্যাপারে মহামান্য সরকার বাহাদুর সত্যিই তার কথার মর্যাদা রেখেছিলেন। কিন্তু কত দেওয়া হয়েছিল শুনবে? এক একটি সাইকেলের জন্য 8 আনা থেকে 5 টাকা। ফলে যথা সর্বস্ব হারিয়ে মেদিনীপুরের সাধারণ মানুষকে সেদিন যে কতখানি বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছিল তা সহজেই অনুমেয়। সর্বাধিনায়ক সতীশ সামন্ত এবং অজয় মুখার্জি, সুশীল ধারা, বরদা কুইতি প্রমুখ নেতৃবৃন্দের পরিচালনায় তখন থেকেই গড়ে উঠেছে একটি শক্তিশালী প্রতিরোধ বাহিনী। ইংরেজকে চিনতে আর বাকি নেই। বেকায়দা দেখলে বরাবরের মতো এখান থেকেও যে ওরা সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে সাফল্যের সঙ্গে পশ্চাৎপসরণ করবে তাতে আর কোনো ভুল নেই। সুতরাং সংঘবদ্ধ হও। সংঘর্ষে প্রথম সূত্রপাত 8ই সেপ্টেম্বর। প্রায় 2500 গ্রামবাসী সেদিন শতপ্রণোদিত হয়ে জড়ো হলো দানিপুরের একটা চাল কলের সামনে। আমাদের অভুক্ত রেখে তোমরা যুদ্ধের প্রয়োজনে বাইরে চাল পাঠাবে, তা আমরা হতে দেব না, কিছুতেই না। জবাব এলো পুলিশের রাইফেলের মুখে। ফলে নিহত হলেন মোট 3 জন। তারপরে তাদের দেহগুলিকে ফেলে দেওয়া হলো নদীর জলে। খবর পেয়ে 2000 লোক ছুটে এলো চাল কলের সামনে। কার সাধ্য আমাদের মুখের গ্রাস কেড়ে নেয়? না, আমরা তা হতে দেব না, কিছুতেই না। জান কাবুল। প্রথমে সেই মৃতদেহগুলি তুলে নেওয়া হলো নদী থেকে। ওরা শহীদ, শহীদের মর্যাদা দিয়েই আমরা ওদের দেহগুলিকে সৎকার করব। ঝাঁপিয়ে পড়ল পুলিশ বাহিনী। না, আমরা তা হতে দেব না, যা করার আমরাই করব। তাই করা হলো। শেষ পর্যন্ত 3 জনকেই চাপিয়ে দেওয়া হলো একই চিতায়। তারপরে শুরু হলো ব্যাপক গ্রেপ্তার। বিচারে 1.5 থেকে 2 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা হলো মোট 18 জনকে। ওদিকে তখন শুরু হয়েছে জনতার বিচার। নিহত ব্যক্তিদের পরিবারবর্গকে ক্ষতিপূরণ দেবার জন্য চালকল মালিককে 2000 টাকা অর্থদণ্ড দিতে হবে। সেই সঙ্গে প্রতিশ্রুতি দিতে হবে যে কোনোদিন 1 ছটাক চালও পাচার করা হবে না জেলার বাইরে। সঙ্গে সঙ্গেই চালকল মালিক তা মেনে নিলেন নিঃশব্দে। এই নাও টাকা, কথা দিচ্ছি আর কোনো দিন বাইরে চাল পাঠাবো না। ওদিকে আসমুদ্র হিমাচল তখন গর্জে উঠেছে একই সংকল্প নিয়ে, কুইট ইন্ডিয়া, ইংরেজ ভারত ছাড়ো। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মেদিনীপুর চিরদিনই সবার পুরোভাগে। এবারও তার ব্যতিক্রম হলো না।
দেখতে দেখতে একদিন আন্দোলনের সেই ঢেউ এসে আছড়ে পড়ল মেদিনীপুরের বুকে। তারপরেই আবাল বৃদ্ধ বনিতা গর্জে উঠল দারুণ রোষে, কুইট ইন্ডিয়া, ডু অর ডাই, করেঙ্গে ইয়া মারেঙ্গে। 27 তারিখে নেতৃবৃন্দ মিলিত হলেন তমলুকের এক গোপন সভাতে। সংগ্রাম আসন্ন। থানা, আদালত, ডাকঘর, ইউনিয়ন বোর্ড ইত্যাদি ধ্বংস করে সমস্ত শাসন ব্যবস্থা অচল করে দিতে হবে। বুঝিয়ে দিতে হবে যে মেদিনীপুর আজও মরে যায়নি, কোনো দিনও মরবে না। সংগ্রাম শুরু হবে 29 সেপ্টেম্বর। সবার পুরোভাগে থাকবে সামরিক পদ্ধতিতে গঠিত বিদ্যুৎ বাহিনী আর ভগ্নী শিবিরের সদস্যগণ। নীতি হবে একটাই, ডু অর ডাই, করেঙ্গে ইয়া মারেঙ্গে। পরদিন থেকেই সাজ সাজ রব পড়ে গেল সর্বত্র। স্বাধীনতা সংগ্রামে ক্ষুদিরামের মেদিনীপুর কোনো দিনও পিছিয়ে থাকেনি, এবারও থাকবে না। অবিলম্বে প্রস্তুত হও সবাই। হাতে আর একদিন মাত্র সময়, তার মধ্যেই প্রস্তুত হয়ে নিতে হবে সবাইকে। প্রথমেই মেদিনীপুরকে বিচ্ছিন্ন করে ফেলতে হবে বহির্জগৎ থেকে। এমন ব্যবস্থা করতে হবে যাতে বাইরে থেকে সহসা কোনো পুলিশ বা মিলিটারি বাহিনী এখানে এসে হাজির হতে না পারে। রাত্রির অন্ধকারে দেখতে দেখতেই তমলুক, পাঁশকুড়া, মহিষাদুল প্রভৃতি স্থানের যাতায়াতের পথগুলি বন্ধ করে দেওয়া হলো বড় বড় গাছ ফেলে রেখে। পুল ভেঙে দেওয়া হলো 32টি, আর রাস্তার মাঝখানে বড় বড় গর্ত করে রাখা হলো 20 জায়গায়। টেলিগ্রাফ আর টেলিফোনের তার কেটে ফেলা হলো 27 মাইল পর্যন্ত। টেলিগ্রাফ পোস্ট উপড়ে ফেলা হলো 195টি। কাঁসাই ও হুগলি নদীর খেয়া নৌকাগুলো পর্যন্ত ডুবিয়ে দেওয়া হলো গভীর জলে। ওদিকে শাসক সম্প্রদায়ও চুপচাপ বসে নেই। শহরের সর্বত্র কিসের যেন একটা চাপা অস্থিরতা, মনে হয় কিছু যেন একটা ঘটবে। অনুমান মিথ্যে হলো না। পরদিন 29 সেপ্টেম্বর বিকেল তখন প্রায় 4টে। সহসা কানে এলো লক্ষ লক্ষ মানুষের দুরাগত ক্রুদ্ধ হুঙ্কার, কুইট ইন্ডিয়া, ইংরেজ ভারত ছাড়ো। শহরের সব কটি রাজপথ অবরোধ করে নিমেষে প্রস্তুত হয়ে দাঁড়ালো শাসক সম্প্রদায়। শুধু একটি মিছিল নয়, চারিদিক থেকে 4টে বিরাট মিছিল এগিয়ে এসে ঘিরে ফেলতে চাইছে তমলুক শহরকে। না, কিছুতেই ওদের ঢুকতে দেওয়া হবে না, একটি প্রাণীকেও না। বিদ্যুৎ বাহিনীর নেতৃত্বে কিছুক্ষণের মধ্যে প্রায় 8000 নরনারীর একটা শোভাযাত্রায় এগিয়ে এলো পশ্চিম দিক থেকে। লক্ষ্য তাদের স্থানীয় থানা। ওই থানা আমাদের চাই, ওটা আমরা দখল করবই। নিমেষে গুর্খা ও ব্রিটিশ মিলিটারি পজিশন নিল মাটিতে হাঁটু মুড়ে। তারপরেই তাদের হাতে রাইফেলগুলো গর্জে উঠল একসঙ্গে, দ্রম দ্রম। ফলে নিহত হলো মোট 5 জন, আহত আরও 5 জন। এখানেই শেষ হলো না। আহত রামচন্দ্র বেরার তখন শেষ অবস্থা। সেই অবস্থার মধ্যেই তার ক্ষত বিক্ষত দেহটাকে রাস্তা দিয়ে টেনে নিয়ে ফেলে দেওয়া হলো থানার সামনে। যেমন কর্ম তেমনি ফল, থাক পড়ে এখানে মাটিতে মুখ গুঁজে। ওদিকে পুলিশ অফিসার মনীন্দ্র ব্যানার্জির নেতৃত্বে তখন শোভাযাত্রাকারীদের ওপর অবিরাম গুলি চলছে বৃষ্টি ধারার মতো। আর একদিকে আহত রামচন্দ্র বেরা তখন অতি কষ্টে একটু একটু করে থানার দিকে এগিয়ে চলেছেন, মাটিতে গড়িয়ে গড়িয়ে। প্রাণ যায় যাক, তবু থানা দখল করে আমাদের প্রতিজ্ঞা আমরা রক্ষা করবই। কাজেও তাই করলেন রামচন্দ্র বেরা। গড়িয়ে গড়িয়ে কোনো রকমের থানা প্রাঙ্গণে ঢুকেই সহসা একসময় তিনি চেঁচিয়ে উঠলেন দারুণ উল্লাসে, আমরা থানা দখল করেছি, আমরা থানা দখল করেছি। তারপরেই তিনি চিরদিনের মতো ঘুমিয়ে পড়লেন অনন্ত নির্ভরতায়, নিশ্চিন্ত আরামে। সে ঘুম আর কোনো দিনই তার ভাঙল না। উত্তর দিক থেকে 73 বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরার নেতৃত্বে এগিয়ে এলো আরেকটি শোভাযাত্রা, করেঙ্গে ইয়া মারেঙ্গে, ডু অর ডাই।